যেতে দিনা আমার ছোট্ট সোনার গাঁয়ে, একবার যেতে দিনা। আমরা এসেছি ৬০ মাইল দূর থেকে, লস অ্যাঞ্জেলেস থেকে, বনফুল সাংস্কৃতিক সংগঠন, তাদের কর্মকর্তাদের সঙ্গে আমরা কিছু আলোচনা করব। এবং তো আমি পান্না খানকে আমার মাইক্রোফোনটা দিচ্ছি। বিদেশে বসে নিজ দেশের সংস্কৃতি প্রকাশ আর উত্তরণের জন্য যে সাংস্কৃতিক সংগঠনটা করেছেন, এটা কিভাবে শুরু করলেন জানাবেন কি? জি, এটা প্রথম 1997-এ আমরা শুরু করি। এটা দেখলাম যে এখানে যারা বাঙালি প্রবাসী আছেন তাদের সবাইকে একসাথে রাখা, তাদের সাথে কমিউনিকেশন, যোগাযোগ রাখা এবং তাদের সাথে আন্তরিকতা এবং বন্ধুত্ব রাখার জন্য এবং বাংলাদেশি কালচারটাকে এখানে রাখার জন্য আমরা প্রথমে চিন্তা করি এবং চিন্তা করার পরে এই সংগঠনের জন্ম হয় 1997। এবং সেই থেকে আজ পর্যন্ত আমাদের এই সংগঠন চলছে। প্রতি বছরই বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়। তারপরে 1998-এ যে ফার্স্ট ভোবানা আসলো ক্যালিফোর্নিয়াতে, ওইটায় আমরা মেজর রোল নিয়ে ওইটারে আমরা সাকসেসফুল করছি। আমাদের লিডারশিপ এবং আমাদের কালচারাল প্রোগ্রামটা ওইটা মেজরিটি পার্ট আমরা ওটাকে করে সাকসেসফুল করেছি। তারপর থেকে প্রতি বছরেই আমাদের এই প্রোগ্রামগুলি যখন দেখি যে অনেক প্রোগ্রাম হওয়া শুরু করলো, তারপরে এই হইতে হইতে আমরা আস্তে আস্তে এটা ডেভেলপ করলাম। পিঠা পার্টি আমরা দেশে প্রথম শুরু করলাম। তারপরে যে 21শে ফেব্রুয়ারি থেকে নিয়ে আমাদের সেই শহীদ মিনার, ওইটাও আমরা বানাইছি, স্মৃতিসৌধ, ওইগুলিও আমরা প্রতি বছরে প্রত্যেকটা অকেশন বাংলাদেশে যা হয় ইয়ারলি, এগুলি আমরা এখানে করা শুরু করলাম, যাতে সবাই বাঙালি একত্রিত হয়ে আমাদের মধ্যে যে একটা আন্তরিকতা হয় এবং আমাদের যাতে প্রোগ্রেস হয়, দেশে যাতে এস্টাবলিশ হয়, সেই জন্য আমরা পুরো চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ জানাবো সাহেব। এরপরের আমার প্রশ্ন হচ্ছে, সংগঠনটা সংগঠিত করতে আপনি যে সমস্ত বাধা, সুবিধা আর অসুবিধা ফেস করেছেন সে সম্বন্ধে একটু দর্শকদের জানাবেন কি? জি, ধন্যবাদ। এটা সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন যে কোনো সংস্থা বা যে কোনো প্রোগ্রাম করতে গেলে বাধা, বিপত্তি, ক্রিটিসিজম সবই আসে, সবসময় আসছে। তো আমরা ওটার উপরে এত স্ট্রং ছিলাম যে যত বাধাই আসুক আমাদের সংগঠনকে আমরা টিকায় রাখবো। এর মধ্যে প্রথমে অনেক বাধা, বিপত্তি, অনেক ক্রিটিসিজম আসার পরে তারপরে ইয়ারলি ইলেকশন, ওটার মধ্যেও সব পলিটিক্স অ্যাজ ইউজুয়াল, ওইটা চলার পরেও আমরা ওটাকে সব কিছু দাবাই রেখে সবার মধ্যে যে ভুল বুঝাবুঝি না হয়, সবার মধ্যে যাতে আন্তরিকতা থাকে, অনেস্টি থাকে, সেই জিনিসের দিকে আমরা খেয়াল করছি। এবং সবাই ইকুয়াল অপরচুনিটি দেওয়া, কেউ কারোর চেয়ে বড় নয়, ইরেসপেক্টিভ অফ সাইজ, শেপ, কালচার, কালার, এডুকেশন, সবাইকে আমরা ইকুয়াল সম্মান দিচ্ছি, যে জন্য তারা দেখতে পাচ্ছে যে এই সংগঠনের সাথে থাকলে তারা খুব লাভবান হবে। এবং রুবি হোসেনের সাথে আমার অনেক দিনের পরিচয়, তাই দর্শকদের বলছি যে আপনারা চমকে উঠবেন না। আমি ডক্টর রুবি আর আমার সম্পর্ক তুমির মধ্যে। তাই ডক্টর রুবিকে প্রশ্ন করছি, নতুন প্রেসিডেন্ট হওয়ার পূর্বে বনফুলে কি পজিশনে কাজ করছিলে, আর সে ব্যাপারে তোমার কর্মধারা আমাদের জানাবে কি? ধন্যবাদ পান্না। আর আমি সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি বাংলা টিভিকে, লস অ্যাঞ্জেলেস থেকে এত দূর এসে আমাদের এই প্রোগ্রামটা করার জন্য। অবশ্যই তোমার প্রশ্নের জবাব আমি দেব। আমি সত্যি কাজ করতে ভালোবাসি, যে কোনো সংগঠনই হোক না কেন কাজ করতেই আমার আনন্দ। তবে বনফুলের জন্ম থেকেই আমি আছি, তখন কোনো আমি পজিশনে ছিলাম না। হাজব্যান্ডের সঙ্গে এই বনফুলের সঙ্গে সংযুক্ত এবং গত 4 বছর ধরে আমি প্রেসিডেন্টের পদে আছি এবং এখনও আমি সমানভাবে কাজ করে যাচ্ছি বনফুলের জন্য। এই বিদেশের মাটিতে আমাদের সংস্কৃতিটাকে আটকে রাখার জন্যই আমার এই প্রচেষ্টা। কর্মজীবন এবং আমাদের যে সাংস্কৃতিক জীবন, এটা সত্যি ভিন্ন। কর্মজীবনে আমরা সবাই ব্যস্ত থাকি যার যার পেশায়। আমরা কর্মজীবন ছাড়া আমাদের যে
সামাজিক জীবন বা আমাদের যে সাংস্কৃতিক জীবন সেটা চিন্তা করা যায় না, কারণ আমরা এখানে এসেছি কাজ করার জন্য এবং আমাদের পরিবার আছে, সেই পরিবারকে আমাদের সাহায্য করতে হবে এবং সেই জন্যই আমাদের এই দুটা ধারা। তবে কর্মজীবনের পরে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন আমাদের মনের একটা যে তৃষ্ণা থাকে সেটা মেটাবার জন্যই এই আমাদের কালচার বা আমাদের সংস্কৃতি দরকার পড়ে। প্রশ্ন করছি জানাব বশির আজহার সাহেবকে, উনি বনফুলের সেক্রেটারি হিসাবে কাজ করছেন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কবে থেকে একটা সংগঠন গঠন করার কথা ভাবতে শুরু করেছেন বিদেশে এসে? ধন্যবাদ ভাবি, পান্না ভাবি। আমি আসলে অনেক দিন থেকে আমার এটা ছিল, প্ল্যান ছিল একটা আমাদের বাংলাদেশ থেকে এত দূরে এসে আমাদের সংস্কৃতিকে এখানে কোনো না কোনোভাবে জিয়ে রাখার জন্য, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের কাছে। তো সেটা আমি দেখতে পেলাম যখন আমি রিভারসাইডে প্রথমে আসলাম 80 শেষের দিকে। এখানে বাঙালিদের বেশি কিছু ছিল না, লস অ্যাঞ্জেলেসে যেতে হতো আমাদেরকে সবসময় কোনো কিছু দেখার জন্যে। তখন আমরা কয়েকজন মিলে এখানে কিছু ছোটোখাটোভাবে আমরা শুরু করলাম গান বাজনা করা, কারো বাসায়, কারো পার্কে, পিকনিক টিকনিক এসব করার সময় তখন আমরা কয়েকজন মিলে এটাকে একটা সাংগঠনিকভাবে আমরা তৈরি করলাম, করে এটাকে আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা একটা স্কুল খুললাম যেখানে বাংলা শেখানো হতো বাচ্চাদেরকে, এবং মজ্জম ভাই ওখানে আরবি পড়াতেন, যেখানে আমার ছেলে মেয়েরা দুজনই কোরআন শরীফ পর্যন্ত পড়ছে। তো এটাকে আমি আমার বিরাট সাকসেস বলে মনে করি। এরপরে যখন আমরা বনফুল নাম দিয়ে এটাকে আনুষ্ঠানিকভাবে নন প্রফিট নন রিলিজিয়াস অর্গানাইজেশন হিসাবে শুরু করলাম, তখন আমরা চতুর্দিক থেকে প্রচুর সাড়া পেলাম আর কি। সবাই তাদের বাচ্চাদেরকে আনার জন্য, আমরা বিশেষ করে বাচ্চাদের জন্য, আমাদের নিজেদের চেয়ে বাচ্চাদেরকে আমি বেশি প্রাধান্য দিচ্ছিলাম আমরা সবাই। তো দেখলাম আমাদের বাচ্চারা বেশ আমাদের কালচারকে গ্রহণ করছে এবং এই সমাজের থেকে ওরা বাংলা চর্চা করছে, বাংলা গান গাচ্ছে, বেশ ভালোই লাগলো আমাদের সবার। এখন যে পর্যায়ে আমরা এসেছি, আমি পিছন থেকে তাকালে আমাদের সার্থক হয়েছে এই প্রচেষ্টা। ধন্যবাদ জানাব বশির আজহার। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বনফুল সংগঠনে যোগ দিয়ে আপনার কোনো সুপ্ত স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পেরেছেন কি? আর কোনগুলো পারেননি, যেগুলো আজও বাস্তবায়ন করতে পারেননি, সেগুলো বাস্তবায়নের কি পরিকল্পনা আপনার আছে? সুন্দর প্রশ্ন। বাস্তবায়ন তো হয়েছে অনেক। আমি আগেই বলেছি আমাদের বাচ্চাদের কাছে আমাদের সাহিত্য, আমাদের কালচার, এগুলো আমরা পৌঁছে দিতে পেরেছি। আমরা এতক্ষণ আলোচনা শুনলাম বনফুলের কর্মকর্তাদের অ্যাক্টিভিটি এবং তাদের স্বপ্ন, আশা, সাকসেস, ফেলিয়ার নিয়ে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আমি রফিক আলম, বাংলা টিভি, লস অ্যাঞ্জেলেস।